নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কাশ্মীরের পেহেলগামে ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটেছে, আর তার প্রত্যুত্তরে ভারত সরকার পাকিস্তানের সাথে যে সিন্ধু জলবন্টন চুক্তি ছিল সেই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে। আর সেই নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিও। ইন্দাস ওয়াটার টিটি ক্যান্সালড, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হয়েছে। আজকের ভিডিওতে কি থাকছে, এই নিয়ে কি খবর আছে, সিন্ধু নদী উপত্যকা সম্পর্কে জেনে নেব, সিন্ধু জলবন্টন সমস্যা নিয়ে দেখে নেব, এই যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কি কি বলা হয়েছিল তা দেখে নেব, এই চুক্তির অ্যাডভান্টেজ কি ও ডিসঅ্যাডভান্টেজ কি দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা এবং রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে কাশ্মীরের পাহেলগাম জঙ্গি হামলায় আমরা শোকাহত। এই জঙ্গি হামলায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। জঙ্গিবাদ নিপাত যাক এবং পাকিস্তানের এই জঙ্গিবাদের বিরুদ্ধে একটা বড়সড় প্রত্যাঘাত আমরা চাই। এখন আজকের ভিডিও। আমরা জানি যে কাশ্মীরের পাহেলগামে বড়সড় জঙ্গি হামলা ঘটেছে। এই জঙ্গি হামলাতে অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে। মেনলি এখানে আবার ধর্ম দেখে দেখে খুন করা হয়েছে, যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আর এর ফলে গোটা ভারত জুড়ে কিন্তু এখন শোকের ছায়া বইছে এবং ভারতীয়রা কিন্তু রেগে আছে। তাই তারা চাইছে পাকিস্তান এই যে জঙ্গিদেরকে মদদ দিচ্ছে সেই জঙ্গিদের বিরুদ্ধে এবং সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করুক ভারত সরকার। আর তার ফলেই ভারত সরকার কিন্তু চাপে আছে। আর সেই কারণে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে যে সিন্ধু জলবন্টন চুক্তি ছিল সেই সিন্ধু জলবন্টন চুক্তিকে বাতিল করা হয়েছে ভারতের তরফ থেকে। এখন আমরা এই সিন্ধু জলবন্টন চুক্তি দেখার আগে দেখে নেব এই সিন্ধু নদী বা সিন্ধু উপত্যকা সম্পর্কে। সিন্ধু নদী, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্দাস রিভার, এই সিন্ধু নদী হলো এশিয়ার একটি অন্যতম দীর্ঘতম নদী। এই নদী প্রায় 3100 কিলোমিটার দীর্ঘ। এই নদী মেনলি 3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মূল সিন্ধু নদী উৎপত্তি হয়েছে চীন অধিকৃত তিব্বতের মানস সরোবর থেকে। তারপর এই নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে ভারতের লাদাখে প্রবেশ করেছে। তারপর আবার পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে প্রবেশ করেছে এবং সেখান থেকে পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করে এই নদী পতিত হয়েছে আরব সাগরে, অর্থাৎ করাচির কাছে আরব সাগরে। শুধু যে একটি সিন্ধু নদী তাই নয়, এর সঙ্গে আছে সিন্ধুর 5টা গুরুত্বপূর্ণ উপনদী। এই 5টা গুরুত্বপূর্ণ উপনদীর মধ্যে ঝিলাম আর চেনাব এটি কিন্তু ভারতের উত্তর দিকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পরবর্তী বাকি যে 3টি নদী আছে রাবি, বিয়াস, সুতলেজ, এটা ভারতের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গিয়ে এরা পরস্পরের সাথে মিলিত হয়ে পাকিস্তানের পাঞ্জাবে এরা মূল সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়ে এদের জলধারা পতিত হয়েছে কোথায়? আরব সাগরে। আমরা জানি ভারতীয় সভ্যতার যে উৎপত্তি সেটা কিন্তু এই সিন্ধু নদীকে কেন্দ্র করে। এই নদীর উপত্যকায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এ তো গেল ঐতিহাসিক দিক। এখন ভৌগোলিক দিক। ভৌগোলিক দিক হচ্ছে এই যে মোট 6টা নদী, সিন্ধু এবং তার 5টা উপনদী, এই নদীগুলি প্রবাহিত হয়েছে 3টি দেশের মধ্য দিয়ে বললাম, এবং মেনলি যে হিমালয় পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে। রাজনৈতিক দিকটা দেখি। মেনলি একটা সময় ভারত পাকিস্তান একই দেশ ছিল, কিন্তু স্বাধীনতার সময় দেশ কিন্তু ভাগ হয়ে যায় 1947 সালে। আর তখনই কিন্তু এই যে 5টি নদী, এই 5টি নদী ভারত থেকে প্রবাহিত হয়ে কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ে যায়, আর সেই নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয় এই মোট 6টা নদীকে নিয়ে। এখন সিন্ধু জলবন্টন সমস্যা। মেনলি এই যে মূল 6টা নদী আছে, এই 6টা নদীর যে উচ্চগতি সেই উচ্চগতিগুলি কিন্তু ভারতের মূল ভূখণ্ডে প্রবাহিত হয়েছে। তারপর এরা ভারতের সীমানা পার করে পাকিস্তানে
প্রবেশ করেছে। মেনলি এই যে ছটা নদী, এই ছটা নদীর জলের উপরে নির্ভর করে ভারত এবং পাকিস্তানের একটা বিরাট বড় অর্থনৈতিক দিক। মেনলি এই সমস্ত নদী থেকে কি হয়, কৃষিকাজ হয়, জলসেচ করা হয়, আবার জলবিদ্যুৎ তৈরি করা হয়, আবার মৎস্য চাষ করা হয়, পানীয় জলের সরবরাহ করা হয়, শিল্প স্থাপন করা হয়, আবার জলপথে পরিবহন করা হয়। অর্থাৎ এদের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ছটা নদী, এই ছটা নদীর উচ্চগতি কিন্তু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে ভারত চাইলে কিন্তু এই যে ছটা নদী, সেই ছটা নদীর জলপ্রবাহকে যে কোনোভাবে কন্ট্রোল করতে পারে। কিন্তু ভারত যদি এগুলিকে পুরোপুরি কন্ট্রোল করে নেয় তাহলে কিন্তু সমস্যায় পড়বে কে? পাকিস্তান। কারণ পাকিস্তানের মূল নদী কিন্তু এই সিন্ধু নদী, আর সিন্ধু নদীর জল যদি ভারত বন্ধ করে দেয় ব্যাপকভাবে সমস্যায় পড়বে এই পাকিস্তান। তার ফলে যখন দেশ ভাগ হয় তখন থেকে কিন্তু পাকিস্তানের নেতারা কিন্তু বুঝতে পারে যে এই যে নদীগুলি যেগুলির ওপর ডাইরেক্টলি নির্ভর করছে পাকিস্তানের এই অর্থনৈতিক গুরুত্ব, সেটা কিন্তু চাইলেই ভারত কন্ট্রোল করতে পারে। কারণ এদের যে উচ্চগতি ভারতের উপরে, অর্থাৎ এদের নিয়ন্ত্রণের চাবিকাঠি কিন্তু ভারতের কাছেই আছে। তাই তারা দাবি তুলে যে এই দুই দেশের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি হোক। স্বাধীনতার পরে তারা যখন এই সিন্ধু জলবন্টন চুক্তির দাবি তুলে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটিকে কোনোভাবেই মেনে নেয়নি। কিন্তু পাকিস্তান অন্য পথ অবলম্বন করে গ্লোবালি একটা ইস্যু হিসাবে তুলে ধরে এবং ভারতের উপরে চাপ সৃষ্টি করতে থাকে গ্লোবালি। আর তখনই কিন্তু যে ওয়ার্ল্ড ব্যাংক আছে সেই ওয়ার্ল্ড ব্যাংক আগিয়ে আসে এই দুই দেশের মধ্যে জলবন্টন সমস্যা সমাধান করার জন্য। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিনিধি দল 1951 সালে ভারত ও পাকিস্তান ভিজিট করে, বিশেষ করে এই সিন্ধু নদী উপত্যকা অঞ্চলগুলি। তারপরে 1952 সালে এই যে ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রতিনিধি দল তারা কিন্তু একটি রিপোর্ট ফাইল করে, আর এই রিপোর্টের উপর নির্ভর করেই 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এবং ভারতের পক্ষ থেকে ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। আর সেই থেকে কিন্তু এই সিন্ধু জলবন্টন চুক্তি চলে আসছে, যেটি ভারত সরকার এই পেহেলগাম জঙ্গি হামলার পরে সেটিকে বাতিল করেছে। এখন আমরা দেখে নেব এই সিন্ধু জলবন্টন চুক্তিতে কোন কোন বিষয় বলা হয়েছিল। সেগুলোকে বলার আগে আমরা একটু এই সিন্ধু এবং তার উপনদীগুলির গতিপথটা স্কেচের মাধ্যমে দেখে নেব। এখানে এটা হচ্ছে ভারত, এদিকটা হচ্ছে চীন অধিকৃত তিব্বত, আর এদিকটা হচ্ছে মূল পাকিস্তান। আমরা দেখতে পাচ্ছি উপরের যে নদীটা এটা কিন্তু তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এর উচ্চগতি, তারপর এটি পাকিস্তানে প্রবেশ করেছে এবং আরব সাগরে পড়েছে। অন্যদিকে এই যে ঝিলাম নদী, এই ঝিলাম নদী আমাদের ভারত পাকিস্তান সীমান্ত থেকে সেটি উৎপন্ন হয়েছে এবং পাকিস্তানে প্রবেশ করেছে। আবার চেনাব নদী আমাদের ভারতের মূল ভূখণ্ড থেকে উৎপন্ন হয়ে গিয়ে ভারতীয় সীমানা পার করে এটি আবার এই ঝিলাম নদীর সঙ্গে মিলিত হয়ে তার মিলিত প্রবাহ এগিয়ে গেছে। অন্যদিকে রাভি নদী, এই রাভি নদীও কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে উৎপন্ন হয়ে গিয়ে ওই যে ঝিলাম চেনাবের যে মিলিত জলধারা তার সাথে মিলিত হয়েছে এবং পাকিস্তানে প্রবেশ করেছে। অন্যদিকে আরও দুটি নদী আছে, একটি হচ্ছে বিয়াস নদী। এই বিয়াস নদী ভারতবর্ষের মূল ভূখণ্ডে উৎপন্ন হয়ে গিয়ে সেটি এগিয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে এই ঝিলাম চেনাব আর রাভি নদীর যে মিলিত জলধারা তার সাথে মিলিত হয়েছে। আর পরে আছে সুতলেজ বা শতদ্রু, এই নদীটিও কিন্তু এই যে বিয়াস আর শতদ্রুর মিলিত জলধারা এটিও একসাথে মিলিত হয়ে পাকিস্তানের সীমানায় প্রবেশ করেছে। বাকি তিনটি উপনদীর সাথে মিলিত হয়ে গিয়ে মূল সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে এবং তারা মূল সিন্ধু নদী আরব সাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই যে মোট ছটা নদী তার মধ্যে উপরের দিকে প্রবাহিত হয়েছে কোনগুলি? তিনটে, সিন্ধু, ঝিলাম, চেনাব। আর নিচের দিকে প্রবাহিত হয়েছে কে? রাভি, বিয়াস আর সুতলেজ। আর এর উপরে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী বলা হয় যে উপরের অঞ্চলে যে তিনটি নদী এই সিন্ধু, ঝিলাম, চেনাব, এই তিনটি নদীর জল পুরোপুরি ব্যবহার করবে কে বা বেশিরভাগটাই ব্যবহার করবে কে? পাকিস্তান। দ্বিতীয় পয়েন্টে বলা হয় নিচের অঞ্চলে যে তিনটি নদী আছে রাভি, বিয়াস, সুতলেজ, এই তিনটি নদীর জল বেশিরভাগ বা মোস্টলি ব্যবহার করবে কে? ভারত। আবার বলা হয় এই যে ভারত তিনটে নদীর জলধারা ব্যবহার করছে অর্থাৎ রাভি, বিয়াস, সুতলেজ, তার ফলে তারা পাকিস্তানকে একটা ফাইন্যান্সিয়াল
ক্ষতিপূরণ দেবে। এই চুক্তিতে আরও বলা হয় যে এই যে রাভি, বিয়াস, সুতলেজ এই তিনটে জলকে পুরোপুরি ভারত কন্ট্রোল করতে পারবে। তাই এর ফলে কিন্তু পাকিস্তানের কৃষিকাজে সমস্যা হবে। তাই পাকিস্তানের জন্য এই রাভি, বিয়াস, সুতলেজের জল কিন্তু 10 বছর ছাড়া হবে। 10 বছর পরে কিন্তু ভারত পুরোপুরি জলকে নিয়ন্ত্রণ করতে পারবে এই রাভি, বিয়াস আর সুতলেজের। ততদিনে পাকিস্তান তাদের ইরিগেশন সিস্টেম গড়ে তুলবে। আর সেই চুক্তি অনুসারেই 1970 সালে যখন 10 বছর পূরণ হয়ে যায় তখন ভারত সরকার এই রাভি, বিয়াস আর সুতলেজ তিনটি নদীর জলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। অর্থাৎ এই চুক্তি থেকে একটা বিষয় ক্লিয়ার, মূল সিন্ধু নদী, ঝিলাম নদী ও চেনাব নদীর জল নিয়ন্ত্রণ করতে পারবে কারা? পাকিস্তান। আর রাভি, বিয়াস, সুতলেজের জল নিয়ন্ত্রণ করতে পারবে কারা? ভারত। এখন এই চুক্তির অ্যাডভান্টেজ কি? দুই দেশের মধ্যে যে নদী জলবন্টন সমস্যা, এটা কিন্তু একটা বৃহত্তর সমস্যা। এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়তে পারে। সেই সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন করা হয়েছিল। অন্যদিকে মনে রাখতে হবে এই চুক্তি কিন্তু ভারত কখনোই মানতে রাজি ছিল না। তাই রাজি না থাকা সত্ত্বেও ভারত এটি স্বাক্ষরিত করেছিল, কারণ ভারত তাকে ছিল ওয়ার্ল্ড ব্যাংকের দিকে। ওয়ার্ল্ড ব্যাংক এখানে উদ্যোগ নিয়েছিল। তাই ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো ভারত যদি এই চুক্তি মেনে নেয় তাহলে কিন্তু ভারত আগামী দিনে ওয়ার্ল্ড ব্যাংক থেকে অনেক সুবিধা পাবে। অন্যদিকে এই যে ভারত নিজের ক্ষতি হওয়া সত্ত্বেও এই চুক্তি মেনে নিয়েছিল, এর ফলে একটা গ্লোবালি বা জিও পলিটিক্সে একটা খুব ভালো ইম্প্যাক্ট পড়েছিল ভারতের উপরে। অন্যদিকে ভারত প্রথম থেকেই চেষ্টা করেছিল এই চুক্তি স্বাক্ষরিত করে পাকিস্তানের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা, কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকলে দুই দেশেরই কিন্তু উন্নতি ঘটবে। এখন নিতে গেল অ্যাডভান্টেজ খুব কম, এখন ডিসঅ্যাডভান্টেজটা দেখে নেব। এই চুক্তির ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অনেক বেশি। মেনলি এই যে বলা হচ্ছে এটি জলবন্টন চুক্তি, আদতেও কিন্তু এটা জলবন্টন চুক্তি ছিল না, এটা ছিল পার্টিশন অফ রিভার, অর্থাৎ নদী ভাগ করে দেওয়া। যে 6টা নদীর মধ্যে 3টে নদী পাকিস্তান, 3টে নদী ভারত ব্যবহার করতে পারবে। এটা কিন্তু কখনোই জলবন্টন চুক্তির নিয়ম হতে পারে না। জলবন্টন চুক্তি সবসময় কি হয়? ওয়াটার শেয়ার, যেটা ভারতের সাথে বাংলাদেশ হয়েছে গঙ্গা জলবন্টন চুক্তি, যে 40% জল ভারত ব্যবহার করবে, 30% জল বাংলাদেশ ব্যবহার করবে। কিন্তু এটা কিন্তু ছিল না, এখানে শুধু নদীগুলিকে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ পার্টিশন অফ রিভার। নেক্সট মনে রাখতে হবে এই যে 6টা নদী, এই 6টা নদীর যে উচ্চগতি সবই কিন্তু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অর্থাৎ উচ্চগতি কন্ট্রোল করলেই নিম্নগতি বা মধ্যগতিকে সহজেই কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ ভারতের কাছে কিন্তু ক্ষমতা বা অধিকার ছিল 6টা নদীর জলকে নিয়ন্ত্রণ করার, কিন্তু এই চুক্তি অনুসারে কিন্তু ভারত সেই নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং ভারত এই যে চুক্তি স্বাক্ষরিত করেছে তার ফলে ভারত যে 3টে নদীর জল পাচ্ছে সেখানে ভারত কিন্তু মাত্র 20% মতো জল পাচ্ছে, প্রায় 80% মতো জল কিন্তু পাচ্ছে এই পাকিস্তান। আর যেহেতু বেশিরভাগ জলটাই পাকিস্তানে চলে যাচ্ছে, তার ফলে ভারতের এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। কৃষিকাজে, জলসেচে কিংবা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কিংবা ফিশারিজতে, জল পরিবহন ব্যবস্থায় কিংবা শিল্প স্থাপনে। অন্যদিকে এই যে 3টে নদী আছে উপরের, এই 3টে নদীতে ভারত যখনই ড্যাম তৈরি করতে গেছে বা ব্যারেজ তৈরি করতে গেছে বা হাইড্রো প্রজেক্ট তৈরি করতে গেছে তখনই কিন্তু পাকিস্তান সেখানে বাধা দিয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনালে গেছে সেই সমস্যা সমাধান করার জন্য, যেমন তুলবুল প্রজেক্ট, যেমন কিষানগঙ্গা প্রজেক্ট, যেমন বাগলিহার প্রজেক্ট। এবং এর ফলে কিন্তু প্রজেক্ট প্রায় 10 বছর 20 বছর করে আটকে ছিল এবং তার ফলে কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আবার এই চুক্তিতে কিন্তু কোনো রিনিউয়াল টাইম ছিল না বা রিনিউয়াল পিরিয়ড ছিল না। আমরা জানি যে কোনো চুক্তি যখন স্বাক্ষরিত হয় সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়, সে 20 বছর, 30 বছর বা 50 বছর, তারপরে আবার সেই পরিস্থিতি দেখে বিচার করে রিনিউয়াল করা হয়। কিন্তু এই চুক্তির কোনো রিনিউয়াল টাইম ছিল না, একবারে পার্মানেন্ট ধরে নেওয়া হয়েছিল বা করে দেওয়া হয়েছিল। এটা কখনোই হতে পারে না, কারণ যত সময় যাবে তত কিন্তু যে পরিবেশ পাল্টায়, নদীর গতিপথ পাল্টায়, নদীর পরিবেশ পাল্টায়, তার উপরেও কিন্তু একটা জলপ্রবাহ নির্ভর করে। অন্যদিকে এই যে জলবন্টন চুক্তি সেখানে কিন্তু কোথাও বলা ছিল না যে বর্ষাকালে বেশি জলপ্রবাহ হলে তার ভাগটা কিভাবে হবে, কিংবা গ্রীষ্মকালে যখন কম জল পরিবহন হবে তখন তার ভাগ কিভাবে হবে, এটা বলা উচিত ছিল। অন্যদিকে আরও একটি বিষয় যে এই যে নদী উপত্যকার জল বেশিরভাগটাই পাকিস্তান ব্যবহার করছে, কিন্তু পাকিস্তানের বিভিন্ন শিল্প স্থাপনের জন্য এই জলের যে দূষণ হচ্ছে, কিংবা যে নদীর তীরবর্তী অঞ্চলে ডিফরেস্টেশন ঘটছে, কিংবা যে ক্লাইমেট চেঞ্জের জন্য জলের পরিবহন কমে যাচ্ছে,
তার যে নির্দিষ্ট প্রভিশন থাকা উচিত ছিল সেগুলো কিন্তু এখানে থাকেনি, অর্থাৎ নদীর পরিবেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভারত অনিচ্ছা সত্ত্বেও এই চুক্তিকে মেনে নিয়েছিল, তার কারণ ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের দিকে। ভারত নিজের ক্ষতি করে পাকিস্তানের ভালো চেয়েছিল, কিন্তু পাকিস্তান কিন্তু সেই বন্ধুত্বের দাম দেয়নি। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও বারবার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে 1965 সালে, 1971 সালে, আবার 1999 সালের কার্গিল যুদ্ধে। তারপর পাকিস্তানের মদতপুষ্ট যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আছে তারা কিন্তু বারবার ভারতকে আক্রমণ করেছে এবং ভারতকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করেছে। রিসেন্টলি আমরা দেখলাম 2019 সালে পুলওয়ামা যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, সেখানে সেনাকর্মীদেরকে খুন করা হয়েছিল। আবার পাহেলগামে দেখলাম যে এখানে পর্যটকদেরকে খুন করা হয়েছে। পাকিস্তান কিন্তু এই জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিয়ে যাচ্ছে, অর্থাৎ ভারত যে আত্মত্যাগ করেছে তার কিন্তু দাম ভারত পাকিস্তানের কাছ থেকে পায়নি। এখন এই জলবন্টন চুক্তি বাতিল করেছে ভারত সরকার এই পেহেলগাম জঙ্গি হামলার পরে। কিন্তু মনে রাখতে হবে, এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1960 সালে, সেই যে পরিস্থিতি কিন্তু একটা অন্য পরিস্থিতি ছিল। তখন কিন্তু একটা আন্তর্জাতিক চাপ ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতের উপরে কিন্তু এই চাপ সরে গেছে। আর যখনই ভারত আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে তখন থেকে কিন্তু বিভিন্ন এক্সপার্টরা তারা রেকমেন্ডেশন করেছে যে এই চুক্তি বাতিল করে দেওয়া উচিত। সেই 1999 কার্গিল যুদ্ধের সময় তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তখন থেকে এক প্রকারে দাবি উঠে এটাকে বাতিল করার জন্য। আবার মুম্বাই অ্যাটাকের সময় যখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তখনও কিন্তু শোনা যায় যে এটাকে বাতিল করা হোক। এমনকি পুলওয়ামাতে যখন জঙ্গি হামলা হয় তখনও কিন্তু একাধিক এক্সপার্ট দাবি তুলেছিলেন যে এটাকে বাতিল করা হোক। তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং গত 2-3 বছর আগে থেকে কিন্তু এক প্রকারে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এই সিন্ধু জলবন্টন চুক্তিকে বাতিল করা হবে, কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। পেহেলগাম জঙ্গি হামলার পরে পাকিস্তানকে চাপে রাখতে ভারত এই চুক্তিকে বাতিল করলো এবং অফিসিয়ালি সেটাকে ঘোষণা করলো। এর ফলে কিন্তু পাকিস্তান চাপে পড়বে, পাকিস্তান জল পাবে না, ভারত কিন্তু জলকে আটকে দেবে, নিয়ন্ত্রণ করবে। তার ফলে কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা বাড়বে। এখন শুধু খাতায় কলমে বাতিল করলে হবে না, ভারতকে এই যে 3টে নদী আছে, ইন্দাস, ঝিলাম, চেনাব, এই 3টে নদীর জলকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ভারত নিজেদের ইচ্ছা মতো যে জায়গায় চেয়েছিল ড্যাম নির্মাণ করবে, সেখানে ড্যাম নির্মাণ করতে হবে। তখনই কিন্তু পাকিস্তানের উপরে জল কম যাবে, তখন কিন্তু পাকিস্তান চাপে পড়বে। শুধু খাতায় কলমে ঘোষণা করলে হবে না, কাজ করে দেখাতে হবে, এই জলগুলির নিয়ন্ত্রণ নিতে হবে। তার সাথে আগামী দিনে যদি এমন কোনো পরিস্থিতি দেখা যায় যে এই চুক্তি আবার পুনরায় স্বাক্ষরিত হবে, তখনও কিন্তু ভারত সরকারকে মনে রাখতে হবে যে এখানে যেন যদি জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে যেন নদী ভাগ না হয়, জলের ভাগ হয়, এবং ভারতের পাটে ভারত সরকার যাতে নিজেদের ইচ্ছামতো ড্যাম তৈরি করতে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি বলুন, এই যে জলবন্টন চুক্তি বাতিল করা হয়েছে, এর ফলে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে, বা আপনি এটাকে সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন? ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।